আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমাদের ফার্স্ট ক্লাসে TRIPLE 141 কোর্সে। তো ফার্স্ট লেকচারে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব খুবই সিম্পল টপিক। এগুলো নিয়ে অলরেডি আপনারা স্কুল কলেজ থেকে বেসিক নলেজ আপনাদের আছে। তারপরও হচ্ছে যে আমরা একটা রিক্যাপ দিয়ে নিব, কুইক রিক্যাপ। আর টেক্সট বুক নিয়ে তো বলছি, আমরা দুইটা টেক্সট বুকই ফলো করব, বয়েল স্ট্যান্ডার্ডটাও সাদিকুরটাও, যাতে আপনারা বেস্ট আউটকাম পান। তো শুরুতে স্টার্ট হচ্ছে কি দিয়ে, চার্জ দিয়ে। চার্জ হচ্ছে কোনো একটা অ্যাটমের খুবই ফান্ডামেন্টাল একটা প্রপার্টি। এখন চার্জ অ্যাকচুয়ালি তৈরি কিভাবে হচ্ছে সেটা আপনাদের জানা দরকার। তাহলে কোনো একটা অ্যাটমের চিন্তা করুন, আগে অ্যাটমে কি থাকে। আমরা এটা অ্যাটমের স্ট্রাকচার নিচ্ছি। অ্যাটমের স্ট্রাকচারের মধ্যে অ্যাটমের সেন্টারকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে কে? প্রোটন আর হচ্ছে যে নিউট্রন। আর প্রোটন আর নিউট্রন থাকতেছে হচ্ছে নিউক্লিয়াসে, আর ইলেকট্রনটা থাকতেছে হচ্ছে বাইরে। তাইলে চিন্তা করেন, এখন একটা অ্যাটমের মধ্যে সেন্টারে যেহেতু প্রোটন এবং নিউট্রন আছে, তাহলে সেন্টারকে কিন্তু আপনি ভাঙতে পারবেন না। আর তাহলে নাম্বার অফ মানে চেঞ্জ হতে পারে, কি চেঞ্জ হতে পারে কিন্তু ইলেকট্রন। এই ইলেকট্রন চেঞ্জের কারণে মূলত চার্জের উৎপত্তি। এখন আগে দেখেন, ফার্স্টে যদি সেম থাকে নাম্বার অফ ইলেকট্রন আর প্রোটন, নর্মালি তো সেমই থাকে যখন আমরা কোনো একটা অ্যাটম নিয়ে আলোচনা করতেছি, নিউট্রাল অবস্থায় যখন তারা থাকতেছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল প্রোটন। প্রোটনকে আমরা পি দিয়ে ডিনোট করলাম। নাম্বার অফ ইলেকট্রন যদি নাম্বার অফ প্রোটনের সমান হয়, ইকুয়াল হয়, তখন কিন্তু তারা কিন্তু নিউট্রাল হিসেবে আচরণ করতেছে। যখন নিউট্রাল, তার মানে কি তাদের মধ্যে কোনো চার্জ সৃষ্টি হবে না। চার্জ কেন তৈরি হচ্ছে না? কারণ তারা ইলেকট্রনের চার্জ হচ্ছে কি, আর চার্জের বেসিক্যালি চার্জকে আবার টু টাইপে ডিভাইড করতেছে। একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তো বেসিক্যালি আমরা ইলেকট্রনের চার্জকে হচ্ছে নেগেটিভ বলি, আর প্রোটনের চার্জকে হচ্ছে পজিটিভ বলি। তাহলে যেহেতু নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন, এদের যে নাম্বার অফ ইলেকট্রনের সাথে নাম্বার অফ প্রোটনের যে সম্পর্ক, সেখান থেকে মূলত চার্জটা তৈরি হচ্ছে। যদি নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ ধরেন যে আপনার 10টা ইলেকট্রন আছে আর হচ্ছে 10 প্রোটন, যদি ইকুয়াল হয় তাহলে কি 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে ক্যান্সেল, মানে একসাথে বন্ড করে ওরা নিউট্রাল করে দিবে। কিন্তু ধরেন যে আপনার 11টা ইলেকট্রন আছে, কিন্তু হচ্ছে যে প্রোটন আছে হচ্ছে 10টা, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার একটা ইলেকট্রন বেশি আছে। একটা ইলেকট্রন যদি বেশি থাকে, তার মানে চার্জ কি তৈরি হবে? নেগেটিভ চার্জ, অবভিয়াসলি। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রোটনের নাম্বার কিন্তু চেঞ্জ হতে পারে না। কারণ প্রোটন পরমাণুর কোথায় অবস্থান করতেছে? সেন্টারে। প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসে। প্রোটনের নাম্বার কিন্তু কখনো চেঞ্জ হবে না। প্রোটন যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু ওই মলিকিউলসটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অন্য একটা এলিমেন্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমরা প্রোটনের দিয়ে কিন্তু আমরা এলিমেন্টের নামটা মনে রাখি, প্রোটনের নাম্বার দিয়ে। তাহলে প্রোটন কিন্তু চেঞ্জ হতে পারবে না, চেঞ্জ হবে হচ্ছে শুধুমাত্র ইলেকট্রন। ইলেকট্রন বাড়বে অথবা হচ্ছে কমবে। আরেকটা রিজন, কারণ ইলেকট্রন কোথায় অবস্থান করতেছে? বাইরে। তাহলে ও ইজিলি যেহেতু বাইরে অবস্থান করতেছে, কেউ কেউ চাইলে ইলেকট্রনটা নিয়ে ফেলতে পারবে, কেউ চাইলে এক্সট্রা দিতে পারবে, ডোনেটও করতে পারবে, রিসিভও করতে পারবে। তাহলে হচ্ছে চার্জ যদি ক্রিয়েট হতে হয়, তাহলে এটা কি হতে হবে? নট ইকুয়াল হতে হবে। আর কে বেশি হবে? অবভিয়াসলি মানে চেঞ্জ কার হবে? চেঞ্জ অফ ইলেকট্রন। আর ইলেকট্রনের চার্জকে আমরা নেগেটিভ বলতেছি। এখন চার্জের হিসাবে যদি প্রকাশ করতে যায়, এটা নিয়ে আপনারা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আগেই পড়ছেন। চার্জের রিপ্রেজেন্টেশন হচ্ছে কিউ, অথবা ক্যাপিটাল কিউ স্মল কিউ, যেটা দিয়ে লেখেন প্রবলেম নেই। আর চার্জের ইউনিট হচ্ছে কুলম। কুলম কেন দিচ্ছে? কারণ কুলম হচ্ছে এটাকে আবিষ্কার করছে। আর ইলেকট্রনের চার্জকে আমরা তাহলে বলি হচ্ছে, এটা যদি 1 ইলেকট্রন বলি, জাস্ট একটা ইলেকট্রনের জন্য, -1.6 ইন্টু 10⁻19 কুলম। দেখেন একটা ইলেকট্রনের জন্য চার্জের পরিমাণটা অনেক কম, 10⁻19 কুলম। আর প্রোটনের জন্য যদি বলা হয়, সেটা 1 প্রোটনের জন্য 1.6 ইন্টু 10⁻19 কুলম, পজিটিভ এই ক্ষেত্রে। তাহলে তাদের যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কি নিউট্রাল হয়ে যাবে। আর পাশাপাশি এখানে আরেকটা জিনিস জানা জানা জরুরি, যে আমরা এই কোর্সটার মেইন উদ্দেশ্য কি? ইলেকট্রিসিটি নিয়ে আমরা পড়াশোনা করতেছি, রাইট? তো ইলেকট্রিসিটি যে জেনারেট হবে, জেনারেট হওয়ার জন্য তাহলে রেসপন্সিবল কে? অ্যাকচুয়ালি রেসপন্সিবল কিন্তু প্রোটন, কিন্তু কখনো রেসপন্সিবল না। তাহলে এখানে রেসপন্সিবল অলওয়েজ ইলেকট্রন। আর রিজন কি? রিজন হচ্ছে যে যেহেতু ইলেকট্রন হচ্ছে ইয়াতে থাকতেছে,
বাইর থাকতেছে, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে মোবিলিটি আছে, ইলেকট্রন মোবাইল, আর প্রোটন হচ্ছে যে ফিক্সড হিসেবে মানে সেন্টারে অবস্থান করতেছে, প্রোটনের কোনো মোবিলিটি নেই। ইলেকট্রিসিটি হচ্ছে যে ইলেকট্রন। তাহলে এরপরে আরেকটা জিনিস আসতেছে যে যেহেতু ইলেকট্রনের সাপেক্ষে আমরা সবকিছু মেজার করবো, তাইলে এখন অ্যাকচুয়ালি পুরো যে মেজারমেন্টটাই চার্জের, তাই কিন্তু ইলেকট্রন ডিপেন্ডেন্ট, প্রোটনের কিন্তু আর আমরা এখানে কাজ দেখতেছি না। এই জন্য ওই ক্ষেত্রে আমরা ওইটাকে মূলত ইলেকট্রনের উপর ডিপেন্ড করে আমরা চার্জটা ডিনোট করি। তাহলে সেই জন্য আমরা নেগেটিভ চার্জকে কি বলি? ইলেকট্রনের চার্জ। অর্থাৎ ইলেকট্রনের চার্জ নেগেটিভ, অর্থাৎ কোন একটা পরমাণুতে যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা তাহলে বলি কি? প্রেজেন্স অফ ইলেকট্রন। আর যদি পজিটিভ চার্জ থাকে, অর্থাৎ সেটাকে আমরা তাহলে বলি হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, ইলেকট্রন অ্যাবসেন্ট। এই যখন চেঞ্জ হবে তাহলে কি তখন চার্জের সৃষ্টি হবে, চার্জের যখন সৃষ্টি হবে তখন এবার সেটা ইলেকট্রন ফ্লো করলে কারেন্ট ফ্লো হবে। এরপর আসতেছে হচ্ছে আমরা কারেন্ট। কারেন্ট নিয়ে আমরা আগেই বললাম যে কারেন্ট হচ্ছে মেইনলি ফ্লো অফ ইলেকট্রন। তাহলে ফ্লো অফ ইলেকট্রন ফ্রম হোয়ার? থ্রু এ কন্ডাক্টর। তাহলে সাপোজ এটা হচ্ছে একটা ওয়্যার, ওয়্যারের মধ্যে হচ্ছে ইলেকট্রন ফ্লো করতেছে। অবভিয়াসলি এটা একটা কন্ডাক্টিং ওয়্যার হতে হবে, কারণ যদি কোনো ইনসুলেটর ম্যাটেরিয়াল হয়, ইনসুলেটেড বলতে ওর মধ্যে হচ্ছে ইলেকট্রন ফ্লো করতে পারবে না। তাহলে আর পাশাপাশি সেমিকন্ডাক্টরও হতে পারে, সেমিকন্ডাক্টরের অবশ্যই কিছু বাধ্যবাধকতা আছে, তাদের ডিপেন্ডেন্সি আছে অন্য অনেকগুলা টার্মস এর উপর। মেইনলি আমরা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যখন হচ্ছে ইলেকট্রনের ফ্লো হবে তখন সেই ক্ষেত্রে কি কারেন্ট জেনারেট হবে। আর কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে হচ্ছে তার আরেকটা কারণ হলো কি, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল কোনগুলা? কোনো মেটাল মেইনলি। তো মেটাল গুলাতে হচ্ছে এক্সট্রা ইলেকট্রন আছে, ওরা তাদের মেটালিক বন্ড করে, এই জন্য হচ্ছে ওদের ফ্রি ইলেকট্রন পাওয়া যায়, এই জন্য ইলেকট্রন গুলো মুভ করতে পারে। এবং তাদের যে মলিকুলার স্ট্রাকচার, ইন্টারমলিকুলার স্ট্রাকচারের মধ্যে মেইনলি হচ্ছে সবগুলো ইলেকট্রন, যে বাইরের এক্সট্রা ইলেকট্রন যেগুলো সবগুলো কিন্তু মোবাইল মোবাইল মুভ করতে পারে। এই জন্য হচ্ছে মেটালের ক্ষেত্রে হচ্ছে কারেন্টটা জেনারেট হয়, এবং তারা হচ্ছে ইলেকট্রিসিটি ট্রান্সফারও করতে পারতেছে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লোটাকে ট্রান্সফার করতে পারতেছে। আর এখন আমরা যদি একটা টাইমের রেসপেক্টে চিন্তা করি, মূলত যে ইলেকট্রিক চার্জ অর্থাৎ ইলেকট্রনিক ফ্লোটাকে আমরা যখন মেজারমেন্টে যাব, মেজারমেন্ট করতেছি আমরা কার সাপেক্ষে? অবভিয়াসলি চার্জের সাপেক্ষে। তাইলে আমরা সাপোজ ধরতেছি টাইম খুবই কম, ডিটি সময় বলতে অনেক খুবই কম, ক্ষুদ্র একটা টাইম, ক্ষুদ্র টাইমের মধ্যে দিয়ে একটা ডি কিউ পরিমাণ চার্জ ফ্লো করছে একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে। তাহলে আর 1 ইউনিট টাইমে তাহলে কতটুকু ফ্লো করবে? ডি কিউ বাই ডিটি। এটাকে আমরা বলতেছি কি? কারেন্ট। অর্থাৎ কারেন্ট তাহলে কি বলতেছে? ইউনিট টাইমে কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো করতেছে সেটাকেই বলে কি? কারেন্ট। এটাকে আমরা আই হিসেবে লিখতে পারতেছি। এর আরেকটা রিপ্রেজেন্টেশন আছে হচ্ছে, এখন যদি আপনি এটার অন্য একটা রিপ্রেজেন্টেশন দেখতে চান, তাহলে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ধারণা যদি অ্যাপ্লাই করি, তাহলে সাপোজ আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করে দিই ডি কিউ ইকুয়াল টু আই ডিটি। তাহলে এখন এখানে ডিকিউটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখানে কি আসতেছে? কিউ। আর এদিকে হচ্ছে আইডিটি, এটা আইডিটি থেকে যাবে। তাহলে এখানে যদি ইন্টিগ্রেট করে দেন উভয় পাশে, তাহলে কিউ। এটা বেসিক্যালি আমরা কখন ইউজ করবো? যখন হচ্ছে কারেন্টটাকে কোনো টাইমের ফাংশন হিসেবে দেওয়া থাকবে। এটা এই টাইপেরও ম্যাথ দেয় অনেক সময়, যে কারেন্টটাকে চাইলে হচ্ছে টাইমের ফাংশনে প্রকাশ করা যায়। কারেন্টকে যখন টাইমের ফাংশনে দেওয়া থাকবে তখন আপনাকে হয়তো ক্যালকুলেট করতে বলবে চার্জ, নেট চার্জ কত। তাহলে ডিকিউ কে ইন্টিগ্রেশন করলে কিউ পাওয়া যাবে, এই নেট চার্জটাই হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ আইডিটি। এখানে অবভিয়াসলি হচ্ছে লিমিট অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ টাইম, এখানে অবভিয়াসলি টাইমের লিমিট, তাহলে এটা টি0 থেকে, টি0 মানে ইনিশিয়াল টাইম থেকে টি পর্যন্ত। আর টি0 যদি 0 হয়, অর্থাৎ 0 থেকে যদি স্টার্ট করে, সেই ক্ষেত্রে এটাকে যদি ইন্টিগ্রেট করলে তাহলে এখানে থাকবে হচ্ছে আইডিটি, তাহলে আইটি অর্থাৎ আই ইকুয়াল টু তাহলে লেখা যায়
কিউআইটি। এই ফর্মুলাটা আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন, আর সাথে সাথে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এটা হচ্ছে মেইনলি উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েশন, অর্থাৎ রেট অফ চেঞ্জ ক্যালকুলেট করতেছে এর মাধ্যমে। এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। পাশাপাশি এটাকে নর্মালি যে ফর্মুলা যেটা আপনারা আগে করে আসছেন, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এভাবে করা যায়। আর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এখন অ্যাম্পিয়ার আসছে কিভাবে, এখানে যে চার্জের ইউনিট আমরা জানি কুলম, আর টাইম ইউনিট হচ্ছে সেকেন্ড, কুলম পার সেকেন্ড। এটাকে বেসিক্যালি বলা হচ্ছে অ্যাম্পিয়ার। এরপর আস্তে আস্তে হচ্ছে ডিরেকশনের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে কি, যে ইলেকট্রনের ফ্লো যেই দিকে, কিন্তু কারেন্টের ডাইরেকশন আমরা তার অপোজিট দিকে নিই। সেটা কেন নিই, কারণ এখন এদিক থেকে দেখেন এই ব্যাটারির মধ্যে প্লাস থেকে হচ্ছে মূলত কি, ব্যাটারি প্লাগ থেকে মাইনাসের দিকে হচ্ছে কারেন্টটা ফ্লো করে না। তো প্লাস থেকে হচ্ছে কারেন্টটা ফ্লো করতেছে, কিন্তু যখন কন্ডাক্টিং ওয়্যারটা ছিল বা কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এই ব্যাটারির ভিতরেই অ্যাকচুয়ালি যে ইলেকট্রন গুলা যে মুভ করতেছে, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলা কিন্তু এইদিকে মুভ করতেছে, মানে অপোজিট ডাইরেকশনে। এটাকে আমরা বড় করে মানে জুম ইন করে হচ্ছে এভাবে দেখাইছে, ইলেকট্রনের ফ্লো যেদিকে, কারেন্টের ডাইরেকশন কিন্তু তার অপোজিট দিকে। এই কারণে কি আমরা ইলেকট্রনের ফ্লোর দিকটাকে আমরা ধরি না, আমরা অ্যাকচুয়ালি কারেন্টের যে ফ্লোটা, মানে কারেন্টের ফ্লোটা এটা অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি, এটাই কিন্তু আসলে ফ্লো হয় না। ফ্লো কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনেরটাই হচ্ছে, ইলেকট্রন ফ্লোর কারণেই তো কারেন্ট জেনারেট হচ্ছে, রাইট? তো কিন্তু আমরা ডাইরেকশনটাকে হচ্ছে অপোজিট ধরে নিই। অপোজিট কেন ধরি, যাতে আমাদের সুবিধা হয়, তো প্লাস থেকে মাইনাসের দিকে আসতে কনভেনশনাল যেটা, এইটা হচ্ছে রাইট। আর এটা আপনার কোন পার্সপেক্টিভে চিন্তা করতেছেন তার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। এরপর আসতেছে হচ্ছে কারেন্টের মেইনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা ডিসি কারেন্ট। আপনারা এসি ডিসি ব্যান্ডের নাম শুনছেন নিশ্চয়ই, মানে পপুলার একটা ব্যান্ড, দুটা লোগো ইউজ করবে। এখানে দুই টাইপের কারেন্ট নাম দেখে আপনারা বুঝতে পারতেছেন। ফার্স্টে আসতেছে হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্টের এটা কি বলতেছে, আমরা ডাইরেক্ট কারেন্ট। ডিসি কারেন্টের ক্ষেত্রে তাহলে আপনাদের মাথায় রাখতে হবে কারেন্টের যে ভ্যালুটা, এটা টাইমের সাথে হচ্ছে কনস্ট্যান্ট, বুঝছেন? একটা ফিক্সড একটা পয়েন্টে এটা এতটুকুই, যে কারেন্টের ভ্যালু হচ্ছে ধরুন 5 এম্পিয়ার, 5 এম্পিয়ারই থাকতেছে। আপনার 100 মিনিট যাক, 200 মিনিট যাক, 5 এম্পিয়ার থাকতেছে। কারেন্টের সাথে হচ্ছে যে টাইমের রিলেশন। আর আরেকটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের তাহলে বোঝা যাচ্ছে যে অল্টারনেটিং কারেন্টটাকে আমরা এসি কারেন্ট বলতেছি। কি অল্টারনেট করতেছে, এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস অল্টারনেট করে। একটা তো হচ্ছে কারেন্টের ভ্যালু, পাশাপাশি হচ্ছে ডাইরেকশন। এখন দেখেন এখানে যেহেতু একটা গ্রাফ, এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা সাইনোসয়েডাল কার্ভ। সাইনোসয়েডালও হইতে পারে, অথবা সাইনোসয়েডালের মধ্যে অ্যাকচুয়ালি দুটাই পড়তেছে, সাইন ফাংশনও পড়তেছে, কোসাইন ফাংশনও পড়তেছে। আর এসি কারেন্টের যে মেইনলি ডিরেকশন সাইনোসয়েডাল হতে পারে, তিন টাইপের হয়ে থাকে, সাইনোসয়েডাল, তারপর ট্রায়াঙ্গুলার, এটা একটা এসি কারেন্টের ডিরেকশন হতে পারে। পাশাপাশি হচ্ছে যে স্কোয়ার ওয়েভ হতে পারে, এভাবে এসি কারেন্টের দিকটা আসতে পারে, না যেভাবে দেওয়া থাকে আর কি। সাপ্লাই কারেন্টের উপর ডিপেন্ড করতেছে ডিরেকশন কিরকম। তো মেইনলি অল্টারনেট করতেছে হচ্ছে ডিরেকশন। এই ডিরেকশনটা যেহেতু অল্টারনেট করতেছে, এটাকে আমরা হচ্ছে কোসাইন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন দেখেন এখানে যেহেতু কারেন্টের ভ্যালু কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়ে আবার হচ্ছে কমতেছে, মানে একবার হচ্ছে ম্যাক্স পৌঁছাইলো এখানে, আবার হচ্ছে মানে পজিটিভ দিক থেকে, এটা হচ্ছে +5 এম্পিয়ার, আর এই দিক থেকে হচ্ছে মিনিমামে পৌঁছাইছে, এটাকে আমরা বলতেছি -5 এম্পিয়ার। তাহলে এদিকে ডিরেকশন কিন্তু পজিটিভ, এদিকে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ অপোজিট দিকে যেহেতু যাচ্ছে। আর এটার আরেকটা ডিপেন্ডেন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা এখন ফ্রিকোয়েন্সি হিসেবে বলতেছি, যে কতটা সাইকেল পার সেকেন্ডে কতটা সাইকেল কমপ্লিট করতেছে। এটা নিয়ে আপনারা জানেন যে ওয়েভের ক্ষেত্রে সেটাকে ফ্রিকোয়েন্সি হিসেবে প্রকাশ করা হয়। তাহলে এসি কারেন্টের ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, পাশাপাশি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। কিন্তু ডিসি কারেন্ট কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। পাশাপাশি এবার হচ্ছে যে যদি রিয়েল লাইফ ইউজেজ এর কথা বলি, ডিসি কারেন্ট যদি এই কোর্সটা আমরা মেনলি পড়বো হচ্ছে ডিসি কারেন্ট নিয়ে, এই কোর্সের মেনলি সবকিছু বেসিক্স সার্কিট সলভিং টেকনিক যা আছে সবকিছু আমরা ডিসি কারেন্টের মাধ্যমে, মানে ডিসি সার্কিট দিয়ে সলভ করবো, কারণ সলভিং টেকনিকটা ইজি, ডিসি কারেন্টের সলভিং টাইমটা কম লাগতেছে, টেকনিক ইজি, যাতে আমরা ভালোভাবে শিখতে পারি। আর ডিসি কারেন্টের যে অ্যাপ্লিকেশন হচ্ছে ছোট ছোট কম্পোনেন্ট গুলোতে। আপনি ব্যাটারির কথাই বলেন, ব্যাটারির যে কারেন্ট ওটা কিন্তু ডিসি কারেন্ট সাপ্লাই করবে। কিন্তু যদি আপনি রিয়েল লাইফ সিনারিওতে চিন্তা করেন, বড় বড় যে পাওয়ার সাপ্লায়ার, তারপর হচ্ছে জেনারেটর,
জেনারেটর না, পাওয়ার সাপ্লায়ার, অর্থাৎ মেইনলি যে পাওয়ার স্টেশন গুলা, ওখান থেকে কিন্তু আমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা সাপ্লাই করে, ভোল্টেজের সাপ্লাই হচ্ছে, ওগুলা কিন্তু এসি কারেন্ট সাপ্লাই করে। And ওখানে এসি কারেন্ট ইউজ করার রিজনটা কি? এসি কারেন্ট ইউজ করার রিজন হচ্ছে এসি কারেন্টের হচ্ছে যত মানে লঙ্গার ডিস্টেন্সে যদি ট্রাভেল করে এসি কারেন্টের লস কম হয়। কিন্তু ডিসি কারেন্টে হচ্ছে যদি এখন অনেক দূর যদি ট্রাভেল করে, ডিসি কারেন্টে যদিও বলতেছি আমরা কনস্ট্যান্ট, কিন্তু এটা একটা টাইম পরে ফ্লাকচুয়েট করতে করতে কমতে থাকে, সিস্টেম লস অনেক বেশি হয়। কিন্তু এসি কারেন্টে যেহেতু প্রতিনিয়ত ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তাহলে একবার সেটা ম্যাক্সে পৌঁছাচ্ছে, আবার কি অপোজিট দিকে ম্যাক্সে পৌঁছাচ্ছে, এভাবে কি ওটা কনস্ট্যান্টলি একটা ভ্যালুটা এটা মানে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারে। এই জন্য হচ্ছে এসি কারেন্টের লস কম হয়, এই জন্য মেনলি ওখানে এসি কারেন্টটা ইউজ করে। আর এসি কারেন্টটাকে চাইলে কনভার্ট করা যায়, যে এসি এসি টু ডিসি চাইলে করা যায়। কনভার্ট করে কিভাবে? কারণ আমরা মেইনলি কি আমরা বাসা বাড়ির যে ছোট ছোট অ্যাপ্লায়েন্স বলেন, ধরেন ব্যাটারি, তারপর হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ির যে ব্যাটারি বা অন্যান্য ছোটখাটো যেসব জিনিসগুলো, ওগুলাতে কিন্তু ডিসি কারেন্ট থাকে বা ডিসি মোটর যে ইউজ করেন, তাহলে এখন অ্যাকচুয়ালি মেইন যে সাপ্লাই কারেন্ট ওইটা কিন্তু আমরা এসি ইউজ করতেছি, ওখান থেকে কিন্তু আসলে ডিসি তে কনভার্ট হয়। সেটা কনভার্ট করে কিভাবে? রেকটিফাই করে। এটা নিয়ে আপনারা সামনে ইয়াতে পড়বেন, ট্রিপল অন কোর্সে পড়বেন, অ্যানালগ ইলেকট্রনিক্স, রেকটিফিকেশন, তারপর অ্যাম্পলিফিকেশন, এগুলো নিয়ে। এসি কারেন্ট থেকে চাইলে ডিসি কারেন্টে যাওয়া যায়, পাশাপাশি ডিসি কারেন্ট থেকেও চাইলে এসি কারেন্টে আসা যায়। এটার ডিপেন্ডেন্সি গেল আর কি। আর এসি কারেন্টের যদি জেনারেল ইকুয়েশন বলি, ইকুয়েশনটা ডিসি কারেন্ট তো নর্মালি হচ্ছে আমরা যেভাবে ক্যালকুলেট করতেছি তার উপর আসতেছে, কিন্তু এসি কারেন্টের জন্য জেনারেল একটা ইকুয়েশনের মাধ্যমে, যেহেতু সায়েন্স হলো কার্ভ, এখানে অবভিয়াসলি একটা সাইন ইকুয়েশন মানে ট্রিগোনোমেট্রিক একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে হবে। যে আই স্মল লেটারের আই দিয়ে আমরা প্রকাশ করি এসি কারেন্টকে ইউজুয়ালি আই নট কস ওমেগা টি প্লাস হচ্ছে ডেল ফাই। তো এটা নিয়ে আপনাদের এখন চিন্তা করার দরকার, এটা মেনলি ফেজ বা দশা। আর মেনলি হচ্ছে কি আই নট কস ওমেগা টি, ওমেগা টি এটা কি ডিপেন্ড করতেছে? ওমেগা টি থেকে মেনলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এখানে যে ফ্রিকোয়েন্সিটা ওটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আকারে প্রকাশ করতেছে ওমেগা টি। আর এটা একটা কোসাইন ফাংশন। আর আই নটটা কি? আই নটটা কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাক্স ভ্যালুটা, অর্থাৎ যে এখানে যে 5 এম্পিয়ার ম্যাক্সিমাম যে ভ্যালুটা ছিল, এটা ডিসি কারেন্টও ছিল, এসি কারেন্টটা ম্যাক্সিমাম একটা ভ্যালু আছে, ওটাকে আই নোট দ্বারা প্রকাশ করতেছে। এরপরে যে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা ডিপেন্ড করতেছে হচ্ছে কোসাইন ফাংশনের মাধ্যমে। এরপর আমরা কিছু বেসিক প্রবলেম দেখবো খুবই, যে এই প্রবলেমটাই দেখেন, ফার্স্টের যে প্রবলেমটা এখানে বলছি কি, এখানে বলছে হচ্ছে একটা চার্জ ফ্লোয়িং থ্রু ইমাজিনারি সারফেস 0.16 কুলম এভরি 64 মিলি সেকেন্ড। আপনার ইউনিট গুলা খেয়াল রাখতে হবে, এখানে কুলম্বে দেওয়া, এখানে কিন্তু টাইম 64 মিলি সেকেন্ডে বলে। এখন দেখেন আমাদের কি কি দেওয়া আছে, এটা বেসিক্যালি কিউ বলা, এখানে বেসিক্যালি টাইম বলা। বের করতে বলছে কি কারেন্ট ইন অ্যাম্পিয়ার্স, অর্থাৎ কি আই বের করতে বলছে। তাহলে আমরা ফর্মুলা যেটা জানি, একদম বেসিক ফর্মুলাটা এখানে ইউজ করবো, আই ইজ ইকুয়াল টু কি কিউ বাই টি। তাহলে কিউ এর ভ্যালু কত আসছে? 0.16 কুলম। আর ইউনিট গুলো আপনার পাশাপাশি বসাবেন, নাহলে হচ্ছে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, যেহেতু এখানে মিলি সেকেন্ড আছে। আর তাহলে এখানে 64 মিলি সেকেন্ড, তো মিলি সেকেন্ড বলতে কি 10^3। আর আপনারা ক্যালকুলেট করে যা পান, এখানে আমি আর করতেছি না, 0.16 × 64 × 10^3 এম্পিয়ার, যেহেতু এম্পিয়ারে চাইছে এই জন্য এম্পিয়ারে রাখলাম, নাহলে এটাকে ইয়াতে প্রকাশ করা যেত, কিলো এম্পিয়ারে প্রকাশ করা যেত। আচ্ছা, এবার সেকেন্ড প্রবলেমটা দেখেন। সেকেন্ড প্রবলেমটাতে এবার আমরা ওই ইন্টিগ্রেশনের যে কনসেপ্টটা শিখছিলাম ওটা এখানে ইমপ্লিমেন্ট করব। এখানে বলাই আছে যে টোটাল চার্জ বের করতে হবে, টোটাল চার্জ এন্টারিং থ্রু এ টার্মিনাল। অর্থাৎ এখানে একটা যে কোয়েশ্চেনটা বলা, যে একটা ওয়্যারের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে যে একটা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 1 সেকেন্ড টাইমের মধ্যে দিয়ে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে। আর আমি আগেই বলছিলাম যে এখানে আইটা অর্থাৎ কারেন্টটা ফাংশন অফ টাইম হিসেবে দেওয়া থাকবে। ফাংশন অফ টাইম হিসেবে যেহেতু দেওয়া আছে, এখন তাহলে কি আপনারা ইন্টিগ্রেট করতে আর কোনো প্রবলেম নাই ইন্টিগ্রেশন করতে। তো আমি ইকুয়েশনটা কি দেখেছিলাম, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখানে আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট দিবেন আই ডিটি। তার আই এর ভ্যালু কি আমি লিখতেছি, আছে যেহেতু ফার্স্ট টাইম, আই ডিটি, এখানে টাইম বলা হচ্ছে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। তাহলে এটাকে এখন ফাংশন হিসেবে লিখে দেন, ফাংশনের ভ্যালু যদি লিখে দেন তাহলে এখানে 3t² - t
ডিটি। এখন এটাকে আমরা বেসিক্যালি কি করবেন, ইন্টিগ্রেশন করবেন, আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন। তাহলে এখানে 3t স্কয়ার আমি একবারে করার ট্রাই করতেছি। 3t স্কয়ার তাহলে 3 ইন্টু টি কিউব বাই হচ্ছে 3, লিমিট থাকতেছে 1 থেকে 2, মাইনাস টি স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে 2 থেকে 1, 1 থেকে 2 থাকতেছে এটাই। আর এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা আমরা লিমিট ইউজ করে ফেলছি। তাহলে এখানে থাকতেছে কি বেসিক্যালি টি কিউব, তাহলে 3 ক্যান্সেল হয়ে যাবে। 3 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে হচ্ছে 2 কিউব মাইনাস হচ্ছে 1, আর এদিকে মাইনাস হাফ বাইরে নিয়ে আসলাম, হাফ এর মধ্যে তো আমরা লিমিট অ্যাপ্লাই করবো না। তাহলে টি স্কয়ার 2 স্কয়ার মাইনাস 1, ভ্যালু যা আসে ওটাই হচ্ছে কি। তাহলে এখানে কিউ এর মান বলছে, তাহলে এটা কুলম্বে আসবে রেজাল্টটা। আপনারা ক্যালকুলেট করে দেবেন, ভ্যালু যেটা আসে ওটাই অ্যান্সার। এরপর এবার আসতেছে হচ্ছে আমরা ভোল্টেজ বা ভোল্টেজ ডিফারেন্স। ভোল্টেজের ধারণাটা মেইনলি কই থেকে আসছে সেটা তো আগে যাই, যে নিচে ওটা আগে লিখতেছি। তো বেসিক্যালি সাপোজ ধরুন যে এটা একটা পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। একটা চার্জকে এখানে ধরুন একটা কিউ পরিমাণ চার্জ আছে, এই চার্জকে এ থেকে বি তে নিতে আপনাকে যে পরিমাণ কাজ করতে হয়েছে ওটার পরিমাণটাই কি মূলত ভোল্টেজ। তাহলে একটা ইউনিট চার্জকে একটা ডিস্টেন্স ট্রাভেল করানোর জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান ওইটার মানে মেজারমেন্টটাই হচ্ছে কি ভোল্টেজ। আমরা এই কিউ চার্জকে আমরা এখানে কিউ হিসেবে আর ইয়া করতেছি না, কনসিডার করতেছি না। সরি, এটা ঠিকই আছে, মানে কিউ চার্জ কিউ হিসেবে তো কনসিডার করি। তো এখানে তাইলে আমরা ইয়ার জন্য চিন্তা করি যে আমরা সিমিলারলি যেভাবে চার্জারটা কনসেপ্টে আসছি, সাপোজ ধরলাম ডি কিউ পরিমাণ চার্জ খুবই মিনিমাম, ডি কিউ পরিমাণ চার্জকে এ থেকে বি পয়েন্টে মুভ করতে কাজ করতে হচ্ছে ডি ডাব্লিউ পরিমাণ। তাহলে ইউনিট চার্জকে মুভ করতে কি পরিমাণ কাজ করতে হবে, ডি ডাব্লিউ বা হচ্ছে ডি কিউ। এটাকে কি বলতেছি, ভোল্টেজ বা হচ্ছে ভোল্ট। তাহলে এখন আমি এই পার্টটার দিকে একটা মুছে দিচ্ছি। এটার আমাদের দরকার নেই। এখন আসেন যে দুইটা পয়েন্টের মধ্যে আমরা মুভ করতেছি, রাইট? ভোল্টেজের যে ধারণাটা এটা কিন্তু দুইটা পয়েন্টের মধ্যে মুভ করতেছে, এটা যে কোনো পয়েন্ট। এখন পয়েন্টের ভিতরে যে কোনো এলিমেন্ট থাকতে পারে, এলিমেন্ট নাও থাকতে পারে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে কি ভোল্টেজের চেঞ্জ কম বেশি হবে। তাইলে বেসিক্যালি যদি আমরা মুভ করতে হয় কোন একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, হয় কি ন্যাচারালি যাবে, নাইলে হচ্ছে ফোর্স দিয়ে পাঠাইতে হবে। এখন যদি ন্যাচারালি যাইতে হয় তাহলে অবভিয়াসলি কোনো ডিফারেন্স লাগবে। তো ডিফারেন্স রাখার জন্য কি এখানে অবভিয়াসলি ভোল্টেজটা যেটা ধরলাম হচ্ছে পজিটিভ, এদিকে ভোল্টেজ পজিটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ। এটাকে আমরা হায়ার পটেনশিয়াল বলতেছি, ভোল্টেজকে আমরা পটেনশিয়াল হিসেবে বলতে পারি, আর এদিকে হচ্ছে লোয়ার। তাহলে এটা আমরা যে এটা জেনারেল রুল অফ থাম্ব হিসেবে যে হায়ার থেকে হচ্ছে সবসময় লোয়ারের দিকে যাবে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যাবে। তাইলে কি কাজ করবে, মানে তাইলে হচ্ছে ওয়ার্ক ডানটা হবে, যে কোনো চার্জকে রাখেন অন্য যে কোনো ইয়াকে রাখেন। তাহলে এটা অবভিয়াসলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তাহলে এ পয়েন্টের একটা ভোল্টেজ অবভিয়াসলি আছে, বি পয়েন্টের একটা ভোল্টেজ আছে। ওটাকে আমরা কি বলি, এখন যদি এ পয়েন্ট আর বি পয়েন্ট, অর্থাৎ একটা এ পয়েন্টের একটা ভোল্টেজ আছে, বি এ বললাম, তো অন্য কালার দিয়ে লিখি। আর বি পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বললাম ভিবি। তাইলে এখন যেহেতু ভোল্টেজ ডিফারেন্স কে বেশি, ভি এ বেশি বি বেশি, তাহলে এখন এই ভোল্টেজের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই কি নিট যে ভোল্টেজ ডিফারেন্স হিসেবে আমরা বলি বা পটেনশিয়াল ডিফারেন্স বলি। বা ডেল ভি ইকুয়াল টু কি আসবে, ভি এ মাইনাস ভি বি। আর যখন আমরা একটা ইউনিট প্রকাশ করবো তাহলে এটাকে ভি এ বি ও বলতে পারবো, কিন্তু এটাকে কনসিডারে আনতে হবে, ভি এ মাইনাস ভি বি। এটাকে কি বলতেছি, ভোল্টেজ ডিফারেন্স বা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। আর ভোল্টেজ ডিফারেন্স হতে হলে অবশ্যই কি এখানে ভোল্টেজ যে ডিফারেন্স হবে, অর্থাৎ এখানে মেনলি কি চার্জ মুভ করতেছে না, চার্জ যদি মুভ করে তাহলে অবশ্যই এখানে কারেন্টের ফ্লো হবে। তাহলে কারেন্টের ফ্লোটাই মেনলি যে চার্জের ফ্লো, যে হায়ার থেকে লোয়ারের দিকে, মেনলি এটাকে আমরা আবার কারেন্টের ফ্লো হিসেবে বলতে পারি, কোনো প্রবলেম নাই।
আর ভোল্টেজ যখন শুধুমাত্র ভোল্টেজের কথা বলতেছি তখন জাস্ট একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। আর এইটারই আরেকটা অন্য রূপ আছে, মানে ইএমএফ বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বা হচ্ছে আমরা যখন সেল হিসেবে চিন্তা করবো কোন একটা সার্কিটে, তখন কিন্তু সেটা আবার ভিন্ন বিষয়। তখন কিন্তু শুধুমাত্র ভোল্টেজ না, তখন পুরো বর্তনীটা ঘুরাইতে হচ্ছে, অর্থাৎ পুরোটা সার্কিট কিন্তু ট্রাভেল করতে হচ্ছে, তখন সেটাকে আমরা ইএমএফ বলি। এটা সামনের স্লাইডের মধ্যে বুঝাই দেবো। এরপরে খুবই ইজি প্রবলেম, এগুলো খুবই বেসিক কনসেপ্ট, এগুলো আপনারা আগেই পড়ছেন, তাও আমি একবার রিভিউ করে নিচ্ছি, অনেকের হয়তো বেসিকের প্রবলেম থাকতে পারে এই জন্য। And find the voltage between 2 point if 60 joule of energy are required to move a charge. এখন এনার্জি মানে কিন্তু ওয়ার্ক, কারণ ইউনিট সেম। আচ্ছা আমি ইউনিটটা বলি নাই, এখানে একটা জিনিস বলা বাকি ছিল। ভোল্টেজের ইউনিট কি হবে? ভোল্টেজের ইউনিটে যদি যান আপনি এটাকে আবার ডাব্লিউ বাই কিউ লিখতে পারেন, ডাইরেক্ট লিখে দিচ্ছি এদিকে। তাহলে ওয়ার্কের ইউনিট কি? ওয়ার্ক কিন্তু এনার্জি ইউনিট, ওয়ার্কের ইউনিট এনার্জির ইউনিট সেম, অর্থাৎ কোন একটা শক্তি ব্যয় করা অথবা কাজ করা একই জিনিস প্রকাশ করে আর কি ফিজিক্স এরিয়াতে। তাহলে ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, কিউ এর ইউনিট হচ্ছে কি কুলম, তাহলে হচ্ছে জুল পার কুলম। জুল পার কুলম কে বলি হচ্ছে আমরা ভোল্ট, ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে 60 জুল এনার্জি কাজ করছে, অর্থাৎ ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ কত? 60 জুল। চার্জ, মুভ এ চার্জ, কিউ এর পরিমাণ বলে দিচ্ছে 20 কুলম বিটুইন 2 পয়েন্টস। ফাইন্ড দ্য ভোল্টেজ বিটুইন 2 পয়েন্ট, অর্থাৎ জাস্ট এখানে একটা এই পয়েন্ট ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করছে, এখান থেকে এখানে গেছে, 60 জুল কাজ করছে, চার্জের পরিমাণ 20 কুলম ছিল, এটাকে জাস্ট মুভ করছে। তাহলে এখানের যে ইয়াটা ভোল্টেজ ডিফারেন্সটা কত? মেনলি ভোল্টেজ ডিফারেন্স এখানে আমরা ক্যালকুলেট করতেছি। ভি ইজ ইকাল টু, কারণ যখন দুইটা পয়েন্টের মধ্যে আমরা ক্যালকুলেট করবো এটা কিন্তু অলওয়েজ ভোল্টেজ ডিফারেন্সকে অনেক সময় ভোল্টেজও বলা হতে পারে, কনসেপচুয়ালি চিন্তা করলে আর কি। তাহলে ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ এর ভ্যালু দেওয়া আছে 60 জুল, বাই হচ্ছে চার্জ 20 কুলম, তাহলে জুল পার কুলম টি ভোল্ট গেল। এখন এটার প্রবলেম কি? এটার প্রবলেম মেনলি হচ্ছে যে এরকম নোটেশন দেখে হচ্ছে চিনা অ্যাকচুয়ালি ভোল্টেজ কত। তাহলে যদি এটার জন্য চিন্তা করি, আমি দিক দিয়ে লিখি, এ থেকে বি পয়েন্টের মধ্যে না, ভি এ বি আমরা এভাবে লিখতে পারি, ভি এ বি ইকুয়াল টু +9 ভোল্ট। এখন দেখেন না, সাইনটা মাথায় রাখতে হবে। আমরা দেখো কার থেকে কোথায় গেছি, এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট, মাঝখানে সাইনটা কি? এ পয়েন্টের সাইন কি আছে? পজিটিভ আছে না? বি পয়েন্টের সাইন আছে নেগেটিভ। আর দেখেন এখানে ভোল্টেজের কিন্তু সাইনের কোনো চেঞ্জ নেই, এখানে 9 ভোল্টই দেওয়া আছে, তার মাঝখানে হচ্ছে 9 ভোল্ট দেওয়া। তাহলে এ থেকে বি অর্থাৎ ভি এ বি, এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে +9 ভোল্ট। এটা পজিটিভ, কারণ হচ্ছে যেহেতু আমরা পজিটিভ থেকে শুরু করতেছি, কিন্তু যদি সাইন চেঞ্জ হয়ে যায়, এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে এ তে হচ্ছে নেগেটিভ সাইন, বি তে হচ্ছে পজিটিভ সাইন। তাহলে আমরা ক্যালকুলেট যখন করব, ক্যালকুলেট মানে যে ইনিশিয়াল যে টার্মটা কিন্তু পজিটিভ টু নেগেটিভ, কারণ কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যাবে। তাহলে আমরা লিখবো কিভাবে? ভি বি এ, এটার জন্য যেহেতু হায়ার হচ্ছে এখানে বি তে, লোয়ার হচ্ছে এ তে। আর ভ্যালু কি আসবে? ভ্যালু কিন্তু এখানে -9 বলো, তাহলে এখানে ভ্যালু -9 ভোল্ট। ভ্যালুটা নিয়ে কোনো চেঞ্জ আসতেছে না, ভ্যালু এখানে যা দেওয়া আছে, কিন্তু যেখানে টার্মটা লেখার আগে কোন দিক থেকে আসতেছে সেটা ডিপেন্ড করতেছে। এরপরে যেটা বললাম যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স কখন চিন্তা করতেছি, দেখেন এখানে এই চিত্রটাতে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভোল্টেজ যখন বলতেছি, অন্য একটা কালার ইউজ করি, ভোল্টেজ যখন বলতেছি তখন যে কোনো দুই পয়েন্টের মধ্যে, এনি 2 পয়েন্টস বিটুইন, ভিতরে এলিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, অবভিয়াসলি এলিমেন্ট থাকতে হবে যদি ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে চাই, কারণ যদি এলিমেন্ট নাই থাকে তাহলে এখানে আর ভোল্টেজ ডিফারেন্স থাকবে না, ভোল্টেজ ডিফারেন্স সেখানে 0 ভোল্ট হবে। তাহলে অবভিয়াসলি এলিমেন্ট, তাহলে ভোল্টেজ হচ্ছে যে কোনো 2 পয়েন্টের মধ্যে, এনি 2 পয়েন্ট, উইথ বলা ঠিক না, বিটুইন এনি 2 পয়েন্ট। কিন্তু যখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ ইএমএফ বা হচ্ছে টোটাল নিট যে ভোল্টেজটা, আমরা এটাকে নিট ভোল্টেজ হিসেবে বলতেছি, ভি দিয়ে প্রকাশ করতেছি, ই দিয়ে প্রকাশ করতেছি। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে মেইনলি কোন একটা ব্যাটারি বা সেল, যেটা দিয়ে আমরা কোনো একটা সাপ্লাইয়ারতে ইউজ করতে হবে অবভিয়াসলি, যেটা দিয়ে হচ্ছে কি ভোল্টেজ এবং কারেন্ট সাপ্লাই হবে।
ওই সাপ্লাইয়ের যে ভোল্টেজটা ওটাকে আমরা ইএমএফ বলি। আর ওর যে এখানের মধ্যে যদি এখন চিন্তা করি সেম কনসেপ্টটা ভোল্টেজের, তাহলে ভোল্টেজের ক্ষেত্রে কি এনি 2 পয়েন্টস না, ইএমএফ এর ক্ষেত্রে যে আপনি ব্যাটারির এই পয়েন্ট থেকে স্টার্ট করছেন, যে ফুল সার্কিটটা হচ্ছে ঘুরে, আমি ইয়া দিয়ে ইউজ করে পয়েন্টটা দিয়ে রাখি, যে এখান থেকে স্টার্ট করে পুরোটা ঘোরার পরে আবার সেম পয়েন্টে আসতে হবে। যেখান থেকে যাত্রা শুরু হয়েছে ওখান থেকে ফুল সাইকেলটা কমপ্লিট করে আবার সেম পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, ওয়ার্ক ডান, ওটাকে কি ইএমএফ দিয়ে প্রকাশ করতেছে। ফর্মুলা কিন্তু সেম, ফর্মুলা কিন্তু আমরা ভি এর জন্য যে ফর্মুলাটা, এখানেও কিন্তু সেম ফর্মুলাটা, কিন্তু এখানের ক্ষেত্রে ব্যাটারির যেখান থেকে স্টার্ট হয়েছে একটা চার্জকে, এখানে ধরুন 1 কুলম একটা চার্জ, সেটা লিখতেছি না, 1 কুলমের একটা চার্জ ছিল এখানে, ও 1 কুলম চার্জটাকে এখান থেকে স্টার্ট করে ফুল সার্কিটটা ঘুরাই আবার এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে, ওটাই কি প্রকাশ করতেছে ইএমএফ দিয়ে। মেজারমেন্ট সেম, আবার ভোল্টেজ দিয়ে আমরা মেজার করবো। অলসো এটাকে আমরা অন্য পার্সপেক্টিভেও চিন্তা করতে পারি, যে সাপোজ যদি শুধু ব্যাটারিটা আমরা নিই, যে অনলি হচ্ছে ব্যাটারির সেলটা নিচ্ছি না, সেলকে হচ্ছে মেনলি ভাবে রিপ্রেজেন্ট করা, শুধুমাত্র একটা সেল দেখাইলে তখন জাস্ট একটা বাদ দিয়ে দেখায় আর কি। তো এটাকে আমরা পজিটিভ বলতেছি, এটাকে আমরা নেগেটিভ বলতেছি, তো এনি 2 পয়েন্ট জাস্ট। এটা যদি ব্যাটারি হয়, তাইলে যখন কারেন্ট ফ্লো করতেছেন অর্থাৎ এটাকে আপনি খুলে রাখছেন কোথাও, তখন যদি আপনি পটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স মেজার করেন এটার, চাইলে মেজার করা পসিবল না ভোল্টেজ ডিফারেন্স, যেহেতু দুইটা পয়েন্ট আছে, আর ভোল্টেজ ডিফারেন্স তো আছেই, যেহেতু এটা হায়ার এটা লোয়ার, তাহলে ভোল্টেজ ডিফারেন্সটাই কি এখানে ইএমএফ হিসেবে কাজ করবে। আর ইউনিট ভোল্টই হবে, কারণ এখানে তার চেঞ্জ হবে না। আর এখানে একটা, এটা একটু, এটা পরবর্তীতে আমার সার্কিট সলভের ক্ষেত্রে কাজে লাগবে, যে ইলেকট্রিক কারেন্ট কিন্তু সবসময় এলিমেন্টের থ্রু মেজার করবো, আর ভোল্টেজ কিন্তু অ্যাক্রস দ্য এলিমেন্ট বা বিটুইন 2 পয়েন্টস। ভোল্টেজ যখন মেজার করতেছি অর্থাৎ এলিমেন্টের অ্যাক্রসে আমরা মেজার করবো, এটা একটা রেজিস্টার, রেজিস্টারের অ্যাক্রস আমরা ভোল্টেজ মেজার করবো। আর যখন কারেন্ট মেজার করবো বিটুইন এলিমেন্টস মানে আন্ডার দ্য এলিমেন্ট বা থ্রু এন এলিমেন্ট, এলিমেন্টের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, ভোল্টেজ হচ্ছে বাইরে অবস্থান করতেছে, আর এটা হচ্ছে ভিতরে। তাহলে সার্কিটে এটা দ্বারা এটা ক্লিয়ার করে দেখে, লাইক এরকম সাপোজ এটা রেজিস্টার, কারেন্ট হচ্ছে ইন বিটুইন ভিতরে অবস্থান করতেছে, ভোল্টেজটা কিন্তু বাইরে। এটার আরো এক্সাম্পল পাবো কখন, আমরা যখন ভোল্টেজ আর কারেন্ট মেজারমেন্ট করবো। ভোল্টেজ মেজারমেন্ট করা হচ্ছে মেনলি ভোল্ট মিটার দিয়ে, আর কারেন্ট মেজার করা হচ্ছে অ্যামিটার দিয়ে, যদি আগের প্রাচীন কালের ইয়াগুলো ইউজ করে আর কি কম্পোনেন্ট। তো কারেন্ট যখন মেজার করবো তখন কিন্তু অ্যাকচুয়ালি সিরিজে কানেকশন দিতে হয় অ্যামিটারটাকে, যাতে কারেন্ট যে কারেন্টটা সার্কিটে ফ্লো করতেছে সেম কারেন্টটা কি অ্যামিটারের ভিতর দিয়ে যাতে ফ্লো করে। আর ভোল্টেজ যখন আমরা মেজার করি তখন আমরা সার্কিটটাকে ওপেন করে দিই, অর্থাৎ সার্কিটটার ভেঙে তার মধ্যে দিয়ে যে কম্পোনেন্টের মধ্যে দিয়ে ভোল্টেজটা চাচ্ছি ওই কম্পোনেন্টের সাথে হচ্ছে আমরা ভোল্টেজের যে ভোল্ট মিটারটা কানেকশন দেবো, ওখান থেকে হচ্ছে ভোল্টেজটা মেজার হয়ে যাবে আর কি। আর এরপরে আজকের ক্লাসের লাস্ট টপিক অ্যাম্পিয়ার আওয়ার রেটিং। অ্যাম্পিয়ার আওয়ার রেটিং এটা মেনলি হচ্ছে ডিসি কারেন্টের ক্ষেত্রে মানে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে কাজ করতেছে। অ্যাম্পিয়ার আওয়ার রেটিং দ্বারা মেনলি বোঝাচ্ছে হচ্ছে কোন একটা ব্যাটারির ক্ষমতা কতটুকু, অর্থাৎ তার অ্যাম্পিয়ার আওয়ার রেটিংটা দেখবেন যে দেওয়া থাকে ইউজুয়ালি বড় বড় যে ব্যাটারি গুলো আছে এগুলোতে, ছোটগুলোতে মেনলি দেওয়া থাকে, আমি ক্লিয়ারলি খেয়াল করিনি। আর এই অ্যাম্পিয়ার আওয়ার রেটিং দিয়ে মেনলি আমরা কি মেজার করি, ব্যাটারির লাইফ কতক্ষণ হবে, মানে কারেন্ট সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ব্যাটারির লাইফ কতটুকু হবে। এটা মেনলি মেজার করে কিসে, অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে, মানে অ্যাম্পিয়ার আওয়ার রেটিং দিয়ে। এই ব্যাটারিতে ধরেন সাপোজ যে আপনার, যেখানে 10 অ্যাম্পিয়ার আওয়ার রেটিং বলে দিচ্ছে, 20 অ্যাম্পিয়ার আওয়ার বললাম, যে সাপোজ একটা ব্যাটারি নিচ্ছে 9 ভোল্টের বা 20 ভোল্ট, আমি এক্সাক্ট মেজারমেন্ট জানি না কোনটাই কত, যে ব্যাটারিতে দেওয়া আছে হচ্ছে 20 অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, এটাতে কয়েকটা ইয়া থাকতে পারে। একটা বলতে বুঝাইতে পারে যে যদি আপনি 20 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করেন ওই ব্যাটারি থেকে, 20 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করতে চান, তাহলে হচ্ছে 1 আওয়ার ধরে চালাইতে পারবেন, 1 আওয়ার পরে হচ্ছে চার্জ শেষ হয়ে যাবে। পাশাপাশি যদি আপনি 1 অ্যাম্পিয়ার করে চালান, এটাকে আপনি 20 আওয়ার চালাইতে পারবেন ওই ব্যাটারিটাকে, 20 আওয়ার ইউজ করতে পারবেন। এটাই বোঝাচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার রেটিং। তাহলে এটা ক্যালকুলেট করে কি হবে, ব্যাটারি লাইফ, লাইফটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার রেটিং বাই হচ্ছে অ্যাম্পিয়ার ড্রন, অর্থাৎ অ্যাম্পিয়ারের যে ভ্যালুটা, মানে কি পরিমাণ অ্যাম্পিয়ারের ভ্যালু আমরা কারেন্টটা সাপ্লাই চাচ্ছি, আর উপরে থাকবে কি রেটিংটা। তাহলে এখানে সাপোজ এই ম্যাটটাই দেখেন, হাউ লং উইল এ 9 ভোল্ট ট্রানজিস্টার ব্যাটারি উইথ অ্যান অ্যাম্পিয়ার আওয়ার রেটিং 50 মিলি অ্যাম্পিয়ার আওয়ার প্রোভাইড এ কারেন্ট অফ 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখেন আপনার ভোল্টেজ, এখানে ভোল্টেজের কিন্তু আমাদের কোনো কাজই নেই, কিন্তু ভোল্টেজ বলে দিচ্ছে আর কি,
9 ভোল্টের একটা ব্যাটারি। এখানে অ্যাম্পিয়ার আওয়ার রেটিং এর জন্য আমরা লাইভ যদি ক্যালকুলেট করতে চাই, এখন অ্যাম্পিয়ার আওয়ার রেটিং বাই হচ্ছে কি কারেন্ট। অ্যাম্পিয়ার আওয়ার রেটিং এখানে কত দেওয়া আছে, 50 মিলি অ্যাম্পিয়ার, 500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, আর 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ডিভাইড করে দেন, এখানে যা থাকে ডিভাইড করলে কত আসে, 50/20, 25 মিলি, মিলি কাটা চলে যাবে, এদিকে 0 0, তার মানে হচ্ছে 25 আওয়ার। অর্থাৎ ওই ব্যাটারিটাতে আপনি যদি ধরেন করে 20 মিলি অ্যাম্পিয়ার করে সাপ্লাই নেন, তাহলে আপনি 20 ঘন্টা চালাইতে পারবেন, 20 ঘন্টা পরে ওর চার্জ শেষ হয়ে যাবে, এরপর আর ইউজ করতে পারবেন না। অবভিয়াসলি এখানে আরো অনেকগুলো ধরনের বাধ্যবাধকতা আছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, তারপর কোন এনভায়রনমেন্টে লাগতেছে, ঠান্ডা এনভায়রনমেন্টে, কোল্ড এনভায়রনমেন্টে, নাকি হচ্ছে হট ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার রেটিং চেঞ্জ হতে পারে। পাশাপাশি হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার রেটিং এর যেটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকে সেটা কিন্তু এর থেকে নিচে হয়, কম হয় ইউজুয়ালি, কারণ সিস্টেম লস আছে আর টেম্পারেচারের উপর তার ডিপেন্ডেন্সি আছে। পাশাপাশি ধীরে ধীরে আপনি যখন একটা ব্যাটারি স্টোর করে রাখছেন, ধীরে ধীরে কিন্তু ওর ব্যাটারি ক্যাপাসিটিটা কমতে থাকে। এটা আপনি ভালো এক্সাম্পল পাবেন হচ্ছে iOS এর ডিভাইস গুলোতে। আইফোনের ক্ষেত্রে আপনি দেখবেন, আইফোন বা আইপ্যাড, iOS এর ডিভাইস গুলো, ওদের কিন্তু একটা ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া থাকে। দেখবেন যে অ্যাজ লং এজ মানে টাইম যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি কমতে থাকে। যে আগে 100% চার্জ হইতো, মানে 100% আগে ব্যাটারি ক্যাপাসিটি ছিল, অর্থাৎ 100% কি আউটপুট জেনারেট করতে পারতো। আর কয়েকদিন পরে ধরুন যে, যেমন আমার ফোনের হচ্ছে 83% হয়ে গেছে, তাহলে হচ্ছে এখন হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 83% পর্যন্ত অ্যাকচুয়ালি ও নিজের কাছে নিতে পারে এবং সাপ্লাই অতটুকু দিতে পারে, কিন্তু 100% আর নিতে পারে না। মানে এই তাহলে অ্যাম্পিয়ার আওয়ার রেটিং যেটা, আমার ফোনের অ্যাম্পিয়ার আওয়ার রেটিংটা কিন্তু কমে গেছে অনেক আগের তুলনায় আর কি। এই তো, এগুলাই। থ্যাংক ইউ আজকে ক্লাসটা করার জন্য। আর যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবভিয়াসলি হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ক্ষেত্রে বলার ক্ষেত্রে অনেক সময় কোনো ভুল হইতে পারে, আশা করি সেটা কনসিডারেশনে রাখবেন।